আসসালামু আলাইকুম। আমার নাম জোয়ারদার নওশের আলী। আমার বাড়ি যশোর জেলায়, যদিও এখন জেলাটা বদলাতে বদলাতে ঝিনাইদহ জেলা নাম হয়ে গেছে। আমি যশোরে। এখানে আপনি যে পানির কিনারে আমাকে দেখছেন, এটা আমার ছোটোবেলার সঙ্গে রিলেট করে। আমাদের গ্রামে প্রতি বছরই বন্যা আসতো, আর বন্যার পানি বাড়ির উপরে প্রায় চলে আসতো। তো আমরা জীবনে ঝুঁকি বলে জিনিস আজকে আমরা দেখি, প্রায় ঝুঁকি। আমরা যে সাঁতরাচ্ছি, দৌড়াচ্ছি, বাঘ দেখে রাত্রেবেলা দৌড়িয়ে বাড়ি চলে আসছি, ঝুঁকি কোনোদিন বুঝতে পারি নাই। এখন সব ক্ষেত্রেই দেখি ঝুঁকি আছে। আমাদের সময় ভাবনাটা ছিল না। পুকুরের পাড়ে তাল গাছটা একটু বাঁকা হয়ে গেছে, আমরা ওর উপরে উঠতাম, উঠে ঝাঁপ দিতাম। মা তো পাগল হয়ে যেত, মরে যাবার ছেলে কোথার থেকে লাভ দিচ্ছে। তো সেসবগুলো দিন আমাদের, আমি এর সঙ্গে মনে করি, দেখেন মনে হয় যে ছেলেরা, যারা গ্রামের ছেলেরা, তারা ওদের সাহসী হয় শহরের ছেলেদের থেকে বেশি। আজকে যে আন্দোলন দেখলেন, মনে হয় যে এটা গ্রামের ছেলেরাই বেশি এর মধ্যে। জীবন দেওয়ার জন্য বোধহয় গ্রামের ছেলেদের পেয়েছেন, শহরের ছেলেদের পান নাই, তাই না? জীবন গ্রামের ছেলেরাই দেয়, তারাই দিয়েছে সাহসিকতা। ওই আমাদের জন্ম হলো উন্মুক্ত মাঠে। জন্মের পরে প্রান্তর, খোলা প্রান্তর দেখেছি। এখন ছেলেরা জন্মায়, মেয়েরা জন্মায় চার দেয়ালের মাঝখানে। তার ওয়াও ওয়াও কান্নাটা বাতাসে যায় না, ঘরের মধ্যে গুজরাতে থাকে। তো সেরকম একটা পরিবেশ। তবে একটা অর্থনীতির দিক দিয়ে, যেমন আজকে মানুষ সচ্ছলতাভাবে, খুব ক্যালকুলেটিভ ওয়েতে কী কী লাগবে, গাড়ি বাড়ি, তারপরে ব্যাংক ব্যালেন্স ইত্যাদি, ব্যবসা। আমাদের তো কিছু জমাজমি থাকলেই চলতো, তাই না? নাহি বর্ণনা ছটা, নাহি ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব, নাহি উপদেশ। সহজ সরল জীবন মানুষের ছিল। আমার বাবা খুব চা খেতে ভালোবাসতেন, আমার মা খুব পান খেতে ভালোবাসত। যখন স্কুলে যাওয়া শুরু করেছি, তখন মা মারা গেছেন। আমি ক্লাস 2-তে পড়ি, বাবা মারা গেলেন। তখন জমিদারি প্রথা ছিল, অদ্ভুত একটা ব্যাপার ছিল। 3 বছর আপনি খাজনা না দিলে আপনার জমি নিলাম হতে পারত। তো কুচক্রি তো সবসময় থাকেই, চাচাতো ভাই চাচারা। হ্যাঁ, এটা 43-44 সাল হবে, 1943-44 সাল হবে। তো তখন ভিটা বাড়িটা বিক্রি হয়ে গেল নিলামে। পায়ের নিচে মাটি সরে যায়, মানে জমাজমি কী আছে না আছে, বন বাগান আছে, ফল বাগান আছে, কিন্তু ভিটা তো একটা থাকে না মানুষের আকর্ষণ ভিটার প্রতি। তো ভিটা যখন চলে গেল, তখন বেসিক্যালি পরিচয় প্রায় মুছে গেল আমার গ্রামের। এমন একটা সময় আসলো, কোনো এক বুড়ির বাড়ি রাখাল হয়ে গেলাম। এবং এই সময়টা 7ম শ্রেণী পর্যন্ত এই জিনিসটা চলতে থাকলো আমার। লেখাপড়া কিন্তু বন্ধ হয়নি। তার একটা কারণ আছে। তখনকার মহকুমা, এখনকার জেলা শহরে যে স্কুলটা আছে, প্রধান স্কুল, ওই স্কুলটা আমাদের ডোনারশিপ, অর্থাৎ আমাদের সম্পত্তিতে এই স্কুলটা হয়েছিল তখন। এবং ডোনারশিপের একটা বেনিফিট ছিল যে যারা ডোনার, যারা জমি দিয়েছে, তাদের পরিবারের 2টো ছেলে সবসময় ফ্রি পড়তে পারবে। তা আমি ভাগ্যবান ছিলাম যে আমি একজন ছিলাম তার মধ্যে। স্কুলে বেতন দেওয়া দরকার ছিল না, স্কুলে যাওয়া দরকার ছিল না, পরীক্ষা দিয়ে পাশ করলেই যথেষ্ট। তো এইভাবে আমি ক্লাস 7 পর্যন্ত বুড়ির বাড়ি রাখাল থেকে লেখাপড়া করলাম। বুড়ি মারা যাওয়ার পরে আমি জীবনটা আমার একদম ফ্রি হয়ে গেলাম, মানে আর কিছু বাধাবন্ধন থাকলো না। তারপর তো লজিং থেকেছি, বিভিন্ন সময় লজিং থেকেছি। ম্যাট্রিক পাস করেছি, ভালো রেজাল্ট করে পাস করেছিলাম। কত সালে? এটা 1955 সাল। একটা কাহিনী, অদ্ভুত ছোটোবেলার কাহিনী তো মনে পড়ে। আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়ে আমার গ্রামে ওই হচ্ছে, কী বলে, জমির সার্ভে, জরিপ হচ্ছে। তা আমি তো বুঝি না, পরীক্ষা দিয়েছি, ফ্রি ঘুরে বেড়াচ্ছি। তো খন্দকার বাড়িতে সকালবেলা আসি, দেখি ওরা কী করে লোকগুলো। তো ওরা লেখাপড়া করে, আমার বোটখানে মোটা খুঁড়ি থাকলে খুঁড়িতে ভোম করে ঘুর দিই, পাতলা মানুষ ভোঁ করে ঘুরি আর কি। তো একদিন ওই ভাবলো সার্ভে জরিপকারী
এই ছেলে তুই কী করো? আমি স্যার কিছু করি না। তো তুমি রোজ এখানে এসে? আমার তো কোনো কাজ নেই স্যার। তো বলছে কী করতে? বলে আমি পরীক্ষা দিয়েছি, এখন কাজ নেই, ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি, এদিকে এসো। উনি ডাকলেন, তা আমি গেলাম, একটা কাগজ দিলেন আর একটা কী যে নিউজ পেপার দিলেন, একটা সাদা লেখো। আমি লিখছি, আমি দেখছি যে আমি লিখছি ওদিকে, আর আমি দেখছি উনি আমার দিকে তাকাচ্ছেন এবং বিস্ময়করভাবে তাকাচ্ছেন, মানে ওনার চোখ বড় হয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। বলছে রাখো, লিখতে হবে না। রাখলাম। তুমি আমাদের সঙ্গে কাজ করবে? আমি বললাম হ্যাঁ, কাজ করবো। তো আমি বৌদি বলে তোমাকে রোজ 1 টাকা করে দেবো আর খাবার দেবো। আমি তো খুশিতে আত্মহারা, মানে আমার তো 1 টাকা সারা মাসে দেখি না, আর উনি রোজ আমাকে 1 টাকা দেবেন। আই ওয়াজ সো হ্যাপি। ওনার সঙ্গে কাজ করছি। ইতিমধ্যে আরসিও, রেভিনিউ সার্কেল অফিসার আসলেন। উনি আমার প্রশংসা করে বললেন, ছেলেটা হাতে লেখা ভালো, ছেলেটা ভালো, ভদ্রঘরের সন্তান, ওকে একটা চাকরি দিতে হবে স্যার, কেরানিকার চাকরি। উনি বললেন যে ঠিক আছে, কথা বলে হ্যাঁ হ্যাঁ তোমার চাকরি দিয়ে দেবো। আমি আরও খুশি, মানে পাশ করার আগে চাকরি পেয়ে যাচ্ছি, কেরানি হয়ে যাচ্ছি। পরীক্ষার রেজাল্ট বেরোলো। বেরোনোর পরে এই আবেদিন সাহেব সার্ভেয়ার, উনি গম্ভীর হয়ে গেলেন। উনি আমার কাঁধে হাত দিয়ে এরকম নদীর পাড়ে নিয়ে গেলেন। খন্দকার বাড়ির সামনে নদী প্রবাহিত ছিল। আমাকে বললেন, নওশের তুই কড়া খেয়ে পড়েছো? আমি হ্যাঁ স্যার। 3 কড়া নামে হাতে কিছুই থাকে না। আমি জি স্যার। বলে আমাদের চাকরিটা ওই রকমই। আচ্ছা, তখনকার দিনে কিন্তু সততা বলে জিনিস ছিল। যেমন তুমি বলতে পারো যে আজকে কি সততা না অসততা। আমি যদি বলি যে তখনকার দিনে যদি ডাবের পানি যেমন সততা 100 ভাগ পিওর, তখনকার মানুষ 100 ভাগ সততা ছিল, ডাবের পানি মতো। আর এখনকার পানি মতো, এখনকার খানাখন্দের পানি যেমন 100 ভাগ নোংরা, তখন এখনকার সময়টা আমার জীবনে আমার দেখা 100 ভাগ ওই রকম নোংরা। খানাখন্দের যে পানি, সেই হলো এখনকার সময়, আর ডাবের পানি তখনকার সময় সততা অসততার এই তুলনা ছিল। ভদ্রলোক আমাকে ওখানে নিয়ে বসলেন, বসে বললেন যে 3 কড়াই নামে হাতে কিছু থাকে না। বলে আমাকে বললো তুই ডাক্তারি পড়তে যাও। তা বললো স্যার আমার মা নাই, বাবা নাই, ঘর বাড়ি নাই, জমাজমি নাই, কোনো আত্মীয় স্বজনও নাই। মানুষের থাকে মামা মামি থাকে, নানা নাই থাকে, চাচা চাচি থাকে, আমার তো কেউ নাই। আমি তো দেখছি, আমি তো আপনার সঙ্গে সবসময় ঘুরছি, আমার তো কেউ নাই। উনি বললেন আমি তোমাকে টাকা দেবো, তুমি ডাক্তারি পড়তে যাও। আমি তো আসলে ডাক্তারি পড়বো কোত্থেকে? তুমি বলে তুমি রাজশাহী যাও, টাকা দিচ্ছি। উনি কাপড় কিনে দিলেন, সুন্দর বুশকি সিল্কের শার্ট বানিয়ে দিলেন, প্যান্ট বানিয়ে দিলেন, জুতা কিনে দিলেন, টাকা দিলেন। আমি চলে গেলাম বগুড়াতে, রাজশাহীতে ডাক্তারি পড়তে। মানে জীবনটা পাল্টে যাচ্ছে। রাজশাহীতে গিয়ে ফর্ম জমা দিয়েছি, বসে আছি যে আপনার হবে, কী বলে ইন্টারভিউ হবে, ডাকবে। ইতিমধ্যে মনে হলো যে আমার একটা চাচাতো বোন বগুড়াতে থাকে। তো ওই বোনটার কাছে আমি ছোটোবেলায় ছিলাম, মানে ঠিক বাবা মরে যাওয়ার পরে আমার ওই বোনটা ওই গ্রামে গেছিলেন, উনি আমাকে সঙ্গে রাখছিলেন। উনি খুব পছন্দ করতেন আমাকে, একটা নতুন নাম, আলাদা নাম ধরে ডাকতেন। ওই বোনেরই নাতনিকে আমি বিয়ে করেছি, আমার বউ। তো ওখানে থাকতাম তখন মনে হলো যে উনি তো ওখান থেকে চলে আসছেন, বগুড়ায় গেছেন, এবং বগুড়ায় কোন জায়গায় গেছে ঠিকানাটা মুখস্থ আছে। তা আমি লাড্ডু ভাইকে বললাম, লাড্ডু ভাই বগুড়া কত দূরে? বলে এখান থেকে বেরোলে তোমার কিন্তু বলে ঈশ্বরদী, তারপরে বগুড়া, এরকম কিছু বললেন। তা আমি খুব খুশি হলাম, সান্তাহার তারপরে বগুড়া। তো বগুড়ায় গেলাম, পেয়ে গেলাম, আমার বোনের বাড়িতে গেলাম। আই ওয়াজ ভেরি হ্যাপি। আমার বোনের তো অনেক 2টো বাচ্চা, আমার বোনের মেয়ের 2টো বাচ্চা হয়েছে, মানে নাতনি 2টো আমার। আই ওয়াজ ভেরি হ্যাপি। নানা ভাই ডাকে আমাকে। তো তুমি বলতে পারো যে প্রেমে পড়ে গেছি। এখন আর ডাক্তারি পড়তে গেলাম না, ওখানে ইন্টারমিডিয়েট আর্টসে ভর্তি হয়ে গেলাম। আল্লাহ, তারপরে ভালো হলো, এবং বেশ মনের থেকে বিশ্বাস করলাম যে আমার সঙ্গে এই মেয়েটির বিয়ে হবে একসময়। পাশ করার পরে যখন ঢাকায় চলে আসি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম, ইকোনমিক্স পড়তাম। বলে আসলাম যে তুমি আমার বউ হবে। এটা 1957 সাল। ঢাকা ইউনিভার্সিটি ওয়াজ কল্ড অক্সফোর্ড অফ দি ইস্ট। ঢাকা ইউনিভার্সিটি লেখাপড়াও করাও যা, অক্সফোর্ড ইউনিভার্সিটি পড়াশোনা করাও তাই, আমেরিকার হার্ভার্ডে লেখাপড়া তাই, একই লেভেল। এখানে বিএ পাস, আমেরিকায় বিএ পাস, এখানে এমএ পাস, আমেরিকায় এমএ পাস।
আমাদের দেশের ছেলেরা শুধু এমএস করতে যেত বা পিএইচডি করতে যেত, অন্য কিছু পড়তে যেত না। আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে প্রত্যেক ডিপার্টমেন্টের হেড বিদেশি থাকতেন, বিদেশি, আমেরিকান, ব্রিটিশ, জাপানি, ইরানি, এই সমস্ত টিচার ছিলেন প্রত্যেক ডিপার্টমেন্টের। আমাদের দেশটা অতি উন্নত দেশ ছিল, মানে উন্নয়নশীল না, উন্নত দেশই বলা যায়, বুঝলেন না। আমাদের দেশের একটা ডলারে আমাদের দেশের দাম ছিল 2 টাকা 2.5 টাকা দাম ছিল। 1 গ্যালন পেট্রোল, 1 লিটার না, 2.5 টাকা দাম ছিল মাত্র। সেই পাকিস্তানের সময়কার কথা বলছি। আমি কোনোদিন লেখাপড়া করতে টাকা দিয়ে পড়ি নাই, কারণ আমি ভালো ছাত্র ছিলাম। তাছাড়া আমার কাছে কিছু সার্টিফিকেট ছিল, এখনও আছে, যেটা দেখলে কেউ বলতো যে না সরি, তোমার কাছে টাকা নেওয়া লাগবে না। পরে অবশ্য আমি আর্টস পড়াই, ইকোনমিক্স পড়া ছেড়ে দিয়েছিলাম, দিয়ে আমি কমার্স পড়লাম। মানে বাণিজ্যিক চিন্তা আসলো মাথায় যে সারভাইভ করতে। ঢাকা আসার পরে বোঝা গেল স্ট্রাগল ফর সারভাইভালটা কেমন, বুঝতে পারলাম। তো কেরিয়ারটা বদলে ফেললাম, আর্ট থেকে কমার্সে পড়তে গেলাম, কমার্স পড়লাম, কমার্স পড়ে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হলাম। তো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার আগেই মানে অ্যাকাউন্টেন্টদের কিন্তু একটা বাজার দর আছে, মানে যারা সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোর্স কমপ্লিট করে তাদেরও একটা দাম হয়। তো দামটা হচ্ছে বাস্তব। এদের হয় কি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টটা একটু প্র্যাকটিক্যাল ট্রেনিং, 3 বছর 3.5 বছর বা 4 বছর নন স্টপ কাজ করতে হয়, প্র্যাকটিক্যাল। তো সেটা অ্যাকাউন্টস করতে হয়, বই খাতা লিখতে হয়, ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয়, ট্যাক্সের ওকালতি করতে হয়, তারপরে জয়েন্ট স্টক কোম্পানি ফর্ম ফিল আপ করতে হয়। এগুলোর জন্য অভিজ্ঞতা হয়ে যায়। এই কাজের জন্য মানুষগুলো চাকরি পায় সহজে এবং বেশি টাকার চাকরি পায়। আজকেও তুমি মাস্টার্স পাস করবে, তোমার বেতন 25-30 হাজার টাকা পাইতে অসুবিধা হবে, কিন্তু একটা ছেলে চার্টার পাস হলে 50,000 টাকা বেতন আরামসে পেয়ে যাবে। এটা ডিফারেন্স এখনও আছে ওই প্র্যাকটিক্যাল নলেজের উপরে। তো আমারও তাই হলো। আমি যখন কোর্স কমপ্লিট করি ভাব অনেক টাকার চাকরি অফার আসতে থাকলো, তোর মাথা ঠিক রাখা মুশকিল। 1 টাকা দামের মানুষ এখন এত টাকা দাম হয়। প্রথমে আমি প্রাইভেটে জয়েন করছিলাম, তারপরে প্রাইভেট থেকে সেক্টর। আমাদের পাকিস্তানে একটা সেক্টর কর্পোরেশন ছিল, যেমন এখন কেমিক্যাল কর্পোরেশন, ফুড অ্যান্ড অ্যালাইড কর্পোরেশন। তখন একটাই কর্পোরেশন ছিল, ইস্ট পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন, ইপিআইডিসি। আই ওয়াজ ভেরি লাকি, ওখানে আমি চাকরি পেয়েছিলাম। তারপরে মানে বাজার দর, একসময় আমাকে ডাকলো ফৌজি ফাউন্ডেশন, আরও বেটার অর্গানাইজেশন, আর্মির আর কি, সেনা কল্যাণ সংস্থা নাম এখন ওটার। ওই ফৌজি ফাউন্ডেশনে হেডকোয়ার্টার ছিল পাকিস্তানে। খুব আনন্দ চাকরি ছিল, প্রতি 3-4 মাসে পাকিস্তানে যাওয়া যেত। মানে চামনের আঙুর কী সুন্দর হয়, তারপরে লাহোর পিন্ডি ঘুরতে, রাওয়ালপিন্ডি মারি, কত ভালো লাগে। ওই সময় ছিল লাইফটা, মানে পাকিস্তানি লাইফটা খুব কালারফুল লাইফ ছিল। পয়সার কোনো অভাব ছিল না, অনেক ডিজনেসটির দরকার ছিল না, আর আনন্দ ভোগ করার সীমা ছিল না একদম। আর আমাদের দেশের মানুষের অনেক দাম ছিল, পাকিস্তানি মানুষের অনেক দাম ছিল ওয়ার্ল্ড ওয়াইড। তো এখন যখন চাকরিতে জয়েন করলাম, এই যে ফিরে তাকানোর কথা আসে না মানুষের জীবনে, তো তখন দেখলাম যে আমার একটা ছোটো ভাই আছে, একটা বোন আছে, দে আর ভেরি হেল্পলেস। ওই অবস্থায় পড়ে আছে, তারা আগাতে পারেনি। আমার ভাই এক বাড়িতে একটা রাখাল, আমার বোন ওই রকমই মানে নিগৃহীত লাইফের মধ্যে আছে। আমার বোনের বিয়ে হয়ে গেছিলো, বাট ভেরি পুয়ার ফ্যামিলি। আমার ভাই তখন রাখালের মধ্যে রয়ে গেছে, বেশি করতে পারে না কিছু। তো সেই দ্রুত চাকরি নিয়েছিলাম। চাকরি নিয়ে ওদেরকে রিকভার করার জন্যে আমি প্রাণপণ চেষ্টা করেছি। আমার ভাইয়ের জন্যে 12 বিঘা জমি কিনে বাড়ি করেছি, বোনের জমি কিনে দিয়েছি, বোনের ছেলে মেয়েদের লেখাপড়া শেখানো, তাদের চাকরি দেওয়া, বোনের মেয়েদের বিয়ে দেওয়া, সবগুলো কাজে আমি একে একে করেছি। এর ভেতরে যখন দেখলাম যে দেশ যখন স্বাধীন হয়, তখন কিন্তু আমাদের বাংলাদেশ যখন হয়, তখন আমাদের দেশে খুব ক্রাইসিস ছিল, মানে এত ক্রাইসিস বলার বাইরে। আমরা বেতন পেতাম পাকিস্তানি টাকা 2,500-2,500 টাকা বেতন পেতাম। যে টাকা তোমাকে বললাম একটু আগে যে 80 টাকা 85 টাকা হলে 1 ভরি সোনা কেনা যেত। 1 ভরি সোনা কিনতে 80-85 টাকা লাগতো। ওই সময়কার বেতন 2500-2600 টাকা বেতন পেতাম আমি। শেখ সাহেব যখন মানে দেশ স্বাধীন, শেখ সাহেব আসলেন, আমাদের বেতন সবার একসঙ্গে 1000 টাকা বেতন হয়ে গেল। সেক্রেটারির থেকে ডাউন স্ট্রিমের সবার বেতন যার যেটা ছিল 1000 টাকার উপর যাচ্ছিল, সব 1000 টাকা বেতন হলো।
দেশে খাদ্য অভাব চরম, কোনো দেশ বাংলাদেশকে বিশ্বাস করতে রাজি না, এবং কোনো সহায়তা, আমেরিকা বিশেষ করে, আমেরিকা তো মেন সাহায্য স্ট্রিম ছিল, কোনো খাদ্য আসতো না, কাপড় কোন দিন আসতো না। আমাদের দেশে বহু বছর, বোধহয় শেখ সাহেব মারা যাওয়া পর্যন্ত 71 থেকে শুরু করে কোনো নতুন কাপড়, থান বা কোনো পোশাক আসেনি। গাড়ির কথা তো ভাবতেই পারতো না দেশে, পুরনো গাড়ি তো কোনো গাড়ি আসতে পারে, ইম্পোর্ট হতো না। এরকম একটা স্টেজের মধ্যে আমি বহুত পুরনো কাপড়ই পরতে হয়েছে আমাকে, বাচ্চাদের পুরনো কাপড় পরে ছোটো ছোটো কেড়ে কেড়ে পরাতে হয়েছে। এরকম একটা ক্রাইসিস সময়ের ভেতরে আমরা পার করেছি। তো এই সময় আমার মনে হলো যে এইভাবে তো সম্ভব না। তো কোনো একটা লোক, মানে ছোটো ছোটো মানুষের বুদ্ধি আছে না, তার মধ্যে একটা ছেলে আমাদের গ্রামের পাশের, সে মোজাইক বিক্রি করতো। তো দেখতো যে আমি এত বড় চাকরি করি, কিন্তু থাকি কোথাও, 250 টাকার একটা ঘর ভাড়া করে থাকি, লেভেল বলতে গেলে প্রায় জয়েন্ট সেক্রেটারি, কিন্তু থাকছি কোথায়। তো বলতো, ভাই ব্যবসা করলে হয় না? তো কী আসো, কই যে মোজাইক পাথরের ব্যবসা আমি করি। ও তো খুলে আরও খারাপ লোক ছিল, সে রেল লাইন থেকে পাথর কুড়িয়ে নিয়ে আসতো। রেল লাইনে পাথর থাকতো না, রাতেরবেলা চুরি করে নিয়ে এসে ঢেকিতে ভাঙতো, ভেঙে ওইটা আবার ওই সারওয়ার্দী হাসপাতাল তখন তৈরি হচ্ছিল, তখন ওই হাসপাতালে সাপ্লাই দিত। তা আমি দেখলাম, আচ্ছা ঠিক আছে চলো, ও বলছে দেখি হিসাব করি। তো ওই চুরি করায় না, পাথর ইম্পোর্ট করা যেত তখন। তা আমি হিসাব করে দেখলাম যে যদি পাথরের দোকানদারি করি তো কী হতে পারে। প্রথম হলো যে পাথর তো একটা ছোটোখাটো ব্যবসা, বড় টাকা লাগে না, মূলধন কম হলেই চলে। কোনো গুদামের এমন কোনো বড় দরকার নেই, কারণ যে কোনো জায়গায় রাখলেই চলে, চোরে তো নেয় না, পাথর তো চোরে নেয় না, বৃষ্টিতে ভিজলে তাও নষ্ট হয় না। তারপরে দেখা গেলো যে বিক্রি যখন হবে তোর কিছু লাভ হবে, লোকসান তো হবে না, কারণ তো আমার দেশের সোর্স না, বিদেশ থেকে আসে, তো সে কোথাও লোকসান হবে না, কিছু লাভ হবে, যাই হোক। তো এতগুলো ক্যারেক্টার, ভালো ক্যারেক্টার, হ্যাঁ, অল্প টাকা দিয়ে ব্যবসা করা যাচ্ছে, এই জিনিসটা চোরে নিচ্ছে না, এটা বৃষ্টিতে ভিজলেও নষ্ট, ইন্স্যুরেন্সও লাগছে না, তাই না, আবার লাভ হচ্ছে, লোকসান কখনো হচ্ছে না। তো বললাম যে এটা ভালো ব্যবসা। তা আমি তখন হাতির ফুলে একটা টিনের ঘর 500 টাকা ভাড়া দিয়েছিলাম। ওই জায়গায় কিন্তু তিলোত্তমা এখন সব প্রতিষ্ঠান, মূল প্রতিষ্ঠান আমার ওখানে আছে, তিলোত্তমা হাতির ফুলে, আর ছড়িয়েছে ব্রাঞ্চ, গুলশান সব জায়গায় আছে। তো এই 500 টাকা দিয়ে আমরা দোকানদারি শুরু করতাম, মোজাইক পাথরের দোকানদারি 1985-86 সালে। এই তো। আর একটা ছিল যে ওই যে গ্রামের প্রতি আকর্ষণ সব রকম, মানে তোমার ধরো চোখ বন্ধ করলেই আমি ধান ক্ষেত দেখতে পেতাম, বাতাস কী হয়ে যায় দেখতে পেতাম, অনেকগুলো তাল গাছ, সারি সারি তাল গাছ, তাল পড়ে, পাকা তাল পড়ছে, আর গাছের তলায় শিয়াল ছিঁড়াছিঁড়ি করছে, তাল খাচ্ছে। খুব আকর্ষণ গ্রামের প্রতি ছিল। তো সেই আকর্ষণ থেকে ধীরে ধীরে 1983 সালে আমি এই গাজীপুর জেলায় জমি কিনি, 1 বিঘা জমি, 20,000 টাকা, 20,000 টাকা, 20,000 টাকা জমি কিনলাম, 2.5 বিঘা কিনলাম। 2.5 বিঘা জমি কেনার পরে আমি আমার বউকে নিয়ে আসছিলাম বেড়াতে। আই ওয়াজ ভেরি হ্যাপি। আর মানে গ্রামে 2.5 বিঘা জমি তো অনেক জমি না। তো আমার বউ দেখলো, তো খুশি হলো না, মানে বোঝা গেল হি ইজ নট ভেরি হ্যাপি যে গ্রামের মধ্যে। এবং তিনি একটা মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যটা আরও কষ্টকর ছিল, তোমার বললে পাবলিক হয়ে যে বলার দরকার নেই। তো সেই জিনিসটা একটা বিশ্বাস, যেমন দেখো আজকে সত্যি সেটা হচ্ছে যে জমি কোনো সময় বিচ্ছে করে না। অনেক কিছু আছে জমি বা বিচ্ছে করে না। ওই জমিটা আমি 87 লক্ষ টাকা বিক্রি করছিলাম। আমার মানে ভাগ্যের দ্বার উন্মুক্ত কীভাবে হয়, 87 লাখ বিক্রি করার পরে আমি আস্তে আস্তে আমার আরও জমি আছে অন্য জায়গায়। তোমরা গেছে তো সকালবেলা, যে যেখানে অ্যাভোকাডো বাগানে, ওটা আমার সেই 83 সালে সেই সময়কার। ওখানে একটা ছোটো ঘর আছে, মানে আনন্দ, উপরে একটা ছাদের উপরে একটা সুইমিং পুল আছে, কিন্তু গেছো দেখতে না? হ্যাঁ, এটা বাচ্চাদের খেয়াল। আমার একটা নাতনি ওই সময় হয়েছিল, নুমাইয়া। তো আমার মনে হচ্ছে যখন বাড়িটা করছি, তো ও আমার খুব কাছে থাকতো, সবসময় খেলাধুলো করাতাম। তা একদিন আমাকে বলছে, দাদা আমি না ওই পাহাড় থেকে পড়ে গেলাম। তা বললাম, পাহাড় গেল, তাই পাহাড় থেকে পড়ে গেলাম বলাতে আমার মনে হলো যে বোধহয় কোনো এরকম একটা ওই এখানে আসছে, তো রোল করা একটা পরের মাথায় বোধহয় কীভাবে আসছে। তাই বললাম যে
মাটি দিয়ে পাহাড় করে ফেলো। তো নিচতলাটা দেখছো পুরা মাটি দিয়ে, বাড়িতে মাটি নিয়ে এসে ঢেকে একটা পাহাড় করলাম, ওই যে রাস্তার ড্রাইভওয়ে করে দিলাম। এরপর আমাকে বললো, দাদা আমি কিন্তু সুইম খেলবো। তো সুইম খেলবে কোথায়, আমার তো সুইম করার কোনো ব্যবস্থা নেই। তখন বাড়িটা কমপ্লিট হয়নি। তো ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন, বললাম ভাই একটা ছোট্ট সাঁতারের জায়গা করা যায় না সাথে? বলে হ্যাঁ করে দেবো। উনি একটু সাইড করে ওইটা ছোট্ট করে একটা সাঁতারের জায়গা করলেন। তো ওরা ওখানে এসে খুব খুশি হতো, এই অল্প পানি এতটুকু পাই না হতো, তার মধ্যে সাঁতার দিত আর কি। তা আমার ওই নাতনির স্বপ্নের তোমার পাহাড় দেখে দেশে গড়িয়ে পড়েছে, আর ওই সুইম তার সেই সাঁতারের জায়গা ওরকমই রয়ে গেছে। আমি যথেষ্ট রক্ষণাবেক্ষণ করি। আর আমার এই সম্পত্তিটা আমার নাতনির, ওই নাতনিটার, যে ওই স্বপ্ন দেখেছে এটার। এরপরে একটু জমির ব্যাপারী হয়ে গেলাম, মনে হলো যে জমিতে ভালো ব্যবসা হয়। তো ওখানে ওই 87 লক্ষ টাকা জমিটা বিক্রি করে কিছু জমি ওখানে রাখলাম বাড়িঘর করার জন্যে। বাগের বাজার একটা জমি কিনলাম, সেটা কিনলাম তোমার 5.5 বিঘা 17 লাখ টাকাতে কিনলাম। ঠিক 3 বছর পর 2.5 কোটি টাকা বিক্রি করার পরে এক্সপানশান এদিকে দেখছো এইদিকে। আর ব্যবসা আস্তে আস্তে বেড়েছে, ব্যবসা ছেলেই করে, ওনার নাম হলো সাজ্জাদ নয়ন সাহেব। আর আমি ধীরে ধীরে আমার এই চাষের ভিতরে এর ভেতরে কিন্তু জমি যখন পাচ্ছিলাম তখন কিছু লোক আসছিল আমার কাছে, তারা চাষ করবে। তা আমি ওয়ার্কআউট করছিলাম যে ফাইন্যান্সটা কীরকম লাগে, কী হয়। আর অর্গানিক চাষের কথা ছিল, অনেক ভেবে দেখলাম যে কেউ করবে না, কারণ লুজিং কনসার্ন। অনেক হিসাব বললে লস হয়, ব্যবসায় লাভ হয় না। প্রথমে বললো সবজি, আমরা সবজি 100% লস হয়, আর ফল ফুলেরই দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট করতে হয়। তা আমি কারোর সঙ্গে কন্ট্রাক্টে না গিয়ে আমি নিজে এখানে চাষে আসলাম। তা আমার একটু সহায়তা হয়েছে, মিজান সাহেব আসছেন, আর অনেক লোক আসছে। এরা আস্তে আস্তে, এবং এই অর্গানিক চাষের দিকটা আস্তে আস্তে বেশ প্রসারিত হচ্ছে, মানে আর মানুষও অর্গানিকের মূল্যায়ন করা শুরু করেছে। আমি নিজে আবার 100 টাকা করে আনারস কিনেছি, 1 পিস 100, নিজে কিনছি আমি এবার। কিন্তু আমি জানি কিনছি ওইটাই যেটা অর্গানিক। এমনি বাজারে 50 টাকা 60 টাকা আনারস তো কেনা যায় না, আমার চুইবে থাকে। আর তা বুঝতে পারি আমি। তোমরা যখন ঘুরবে তখন দেখবে যে আমার চাষটা অনেক মননশীল, মানে এর মধ্যে এই যে কি টিএসপি, পটাশ, ইউরিয়া, তারপর অনেক পেস্টিসাইড, কোনো গন্ধ পাচ্ছ না, কোথাও পাইবে না, নাই, একদম প্রকৃত। গাছের গোড়া মুরগিগুলো পিছনে আছে, এখানে সব মুরগি থাকতো। তো মুরগিরা এরকম পা দিয়ে আছড়ায় গাছের গোড়াগুলো গরম পানি পেলে। তা আমি দেখলাম যখনই আছড়ায় তখন ওরা আছড়ে কেঁচোগুলো খেয়ে ফেলে। ন্যাচারাল চাষের তোমার ল্যান্ডমার্ক হচ্ছে যে তুমি যখন চাষ করবা ওই গাছের গোড়াতে কেঁচো চলে আসবে, পানি দেওয়া, সার দেওয়া, কেঁচো করে আসবে, তাহলে এটা প্রাকৃতিক চাষ হবে। আর যদি কেঁচো না দিয়ে চাষ হয় তাহলে তোমাকে কেমিক্যাল সার দিতে হবে। তো কেমিক্যাল সার দিলে তো সেই ইনঅর্গ্যানিক হয়ে গেল। যখন দেখলাম যে এখানে প্রচুর কেঁচো আসে তখন বললাম মুরগি তোমরা ওইদিকে বন্দি থাকো, এইখানে বিচরণ করো না, আমার চাষটা ভালো হোক। তারপর ওইটা পুরাটা অর্গ্যানিক হয়ে গেছে, সব জায়গাতে বন্ধ করে দিচ্ছি। দ্বিতীয় হচ্ছে আমার প্রত্যেকটা ওয়াটার বডি কিন্তু সব জায়গাতে যেখানে যাবে দেখবে একটা ওয়াটার বডি আছে। এটা প্রাকৃতিক ভারসাম্য করার জন্যই বেশিরভাগ করা। এখানে মাছ তো হলো গৌণ, বা কেউ সাঁতার দিতে আসে এই জায়গাতে, এটা আমি নিজে সুইমিং পুল বলি এর জন্য যে মাছ খুব সামান্য, কিন্তু সাঁতার দেওয়ার জায়গা প্রসারিত। যাদের সাঁতারের শখ তারা এই জায়গাটাই বেশি পছন্দ করে, এদিক থেকে নামবে না, ওই দিক থেকে নেমে এদিকে আসে। হ্যাঁ, আর যারা কম ক্যাপাসিটি তারা এদিক ওদিক করে। ওরাও নিচে ফুট আছে, ওর নিচে ওইখানে পাকা আছে ওর নিচেই, যেখান থেকে তারা এসে উঠতে পারে উপরে, তারপর আরও উপরে। তো এটা ওই শখ থেকে তোমার আস্তে আস্তে এখানে আসে। এখন এটা পুরা চাষ, পুরা মানসিকতা এদিকে চলে আসছে। এখন এই বয়সে দুঃস্বপ্ন দেখে মানুষ, আমি কিন্তু দুঃস্বপ্ন দেখি না, আমি শুধু গাছপালা দেখি, ফল, পাখি, আকাশ বাতাস এসব দেখি। আমার স্বপ্নে কোনো কষ্ট নাই এখন। আগে অনেক কষ্ট, স্বপ্নের মধ্যে ক্যালকুলেশন করতে করতে জানবে এত ক্যালকুলেশন করছি মাথা ঘামছে। এখন তো চিন্তা করে শুয়েছি, আগে গাছের কথা ভেবে দিই। সব ভাবনার মধ্যে প্রকৃতিটাই বেশি চলে আসছে। তো সেই জন্যে আমার ওই এই দিকটার থেকে এদিক চলে আসছি, এখানে থাকাটাই বেশি ভালোবাসি। গত বছরের আগের বছর বোধ হয়, তার আগের বছর আমার সুইজারল্যান্ড দেখার খুব শখ ছিল। তো ও চলে গেল ইটালিতে, বললো আপনি আসেন মিলানে, আমি একসঙ্গে হতে সুইজারল্যান্ডে যাব। তো সময়টা বোধ হয় অক্টোবর শেষে বা নভেম্বর সময়। তো গেলাম, আমি মিলান যে নামলাম, এক রাত থেকে পরদিন একটুখানি, মিলান হচ্ছে তোমার ফ্যাশন ডিজাইনের সিটি,
ঘোরার পরে সন্ধ্যাবেলা বললাম নয়ন আমাকে টিকিট দাও, বাড়ি ফিরে যাব। বললাম সুইজারল্যান্ডে যাবেন? আমার দেখা হয়ে গেছে, ভাবা হয়ে গেছে। শুধু সুইজারল্যান্ড না, বলে দিলাম তোমাকে পৃথিবীর কোনো দেশে আমি আর যাবো না। কারণ আমার মনে হলো আমি ইচ্ছা করলে দেশ সুন্দর অনেকভাবে দেখতে পারি, অনেকভাবে দেখার সুযোগ আছে। আমার দেশ সুন্দর, আমি কিছু তো দেখেছি, পাকিস্তান দেখেছি, ইন্ডিয়া দেখেছি, ইংল্যান্ড, আমেরিকা, কানাডা সবই তো দেখেছি। তো শুধু ভাবনার মধ্যে যদি আসে যে আমার দেশ সুন্দর, তাহলে অনেক সময়ের সঙ্গে সেই জন্য আমি কোনো দেশে যাই না আর। হ্যাঁ, কারণ আমার দেশ সুন্দর, কোনো কিছুর অভাব নাই। তো একটা সমস্যা, জনসংখ্যা খুব বেশি, তো সেটা কিছু করার নাই, জনসংখ্যা বেশি আছে, থাকবে। এছাড়া দেশের আর কোথাও যাওয়ার কোনো শখ এই জন্য নাই। সো দিস ইজ দি ওয়ে অফ লাইফ, এটা চলছে। আর কাজকর্ম, পয়সা কড়ির অভাব নাই। ছেলে আসে, গেলে বললে বাবু কিছু টাকা দে, তোলের থেকে নিলাম, আর গ্রামে এসে খরচ করলাম, এই তো চলছে। তোমাদের মতো অনেক ছেলেরা আসে, অনেক মেয়েরা আসে, অনেকে পিকনিক করতে আসে, অনেক আনন্দ ফুর্তি। এখানে অনেক মানে গান বাজনা যত যন্ত্রপাতি সব আমার কাছে রাখা আছে। যারা আসতে চায়, আসলে সবগুলো বের করে দিলে দেখি ও এখানে তো সব সাংঘাতিক ব্যাপার আছে। এখানে খেলা, ক্রিকেট খেলা, বৃষ্টি চাওয়ার পরেই যারা আসবে, টিম আসবে, ছোটো ছোটো 30-40 আসে, পিকনিক করে, খেলাধুলা করে, বিকেলে খাওয়া দাওয়া করে, তারপরে চলে যায়। তো আমিও আনন্দ করে ওদের সঙ্গে শেয়ার করতে থাকি, আশীর্বাদ, দোয়া, উপহার এই করি আর কি। আর সময় অনেক চলে গেছে, ভালোই গেছে। এবং পরিতাপের কোনো জায়গা নেই আমার লাইফে, পরিতাপের জায়গা নেই। এই জন্য বলছি, মানে বেশি আকাঙ্ক্ষা, যেমন এই জীবনে কী পেলাম, এরপরে জীবনে কী পাবো, কী পাইলাম না, এরকম কোনো কিছু নাই। তোমরা ভালো থাকো আর সবাইকে ভালো রাখো। আমার তোমাদের অশেষ অশেষ ধন্যবাদ। তোমরা এই গ্রামে আসছো এত কষ্ট করে। জানতে চাই আপনি